হ্যালো হ্যালো সারিকা, সারিকা প্লিজ তুমি নিজের ঘর থেকে বেরো আর কোথাও একটা লুকিয়ে পড়ো। লুকিয়ে পড়বো? কিন্তু কেন বৌদি, সব ঠিক আছে? হ্যালো সারিকা আমার কথা শোনো, তুমি টাইম ওয়েস্ট করো না, তুমি নিজের ঘর থেকে বেরো। আমি এই পার্টিতে এখানে শুনেছি তোমার জীবনের ঝুঁকি আছে, কেউ তোমাকে ওখানে মারতে আসছে। সারিকা প্লিজ ঘর থেকে বেরো। কি বলছো তুমি বৌদি? হ্যালো হ্যালো ওই লোকটা যেই হোক ও তোমার লেফট সাইড দিয়ে আসবে, আমিও পুলিশ নিয়ে আসছি ওখানে। প্লিজ প্লিজ তুমি টাইম ওয়েস্ট করো না, ঘর থেকে বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বৌদি হ্যালো। এক তো না বলে চলে গেছে, আর ফোনও তুলছে না। আরে ভাই, এমন কেউ করে নাকি? আরে কমসে কম বলে যাওয়া তো দরকার ছিল। হয়তো কোনো প্রবলেম হবে এই জন্য ধরেনি। তুমি না সব সময় কাম অন, প্রবলেম তো আমাদের হয়েছে, অ্যাটলিস্ট আমাদের বলা দরকার ছিল ওর। আর না তো কি, একদম বাচ্চাদের মতো ব্যবহার, কারো চিন্তাই করে না। সি গাইস লিসেন, প্রথমে ঘরের ভেতর ঢুকে দেখি। এটাও তো হতে পারে যে ঘরের ভেতর রয়েছে। চলো চলো। এখানে তো অন্ধকার কেন? আমি আলো জ্বালাচ্ছি। এসব কি? সারিকা, আমার আগে থেকেই মনে হচ্ছিল যে ওই মেয়েটার প্রাণের সংশয় আছে। এই কথাটা আমার হালকাভাবে নেওয়া উচিত হয়নি, ওদের ভরসা করাই উচিত হয়নি। তুমি এত কেন ভয় পাচ্ছ? হয়তো মেয়েটা ঠিকই আছে। তুমি জানো না অভিজিৎ, এই মেয়েটার এমন একটা রোগ আছে যার কারণে যে কোনো সময় ওর জীবন যেতে পারে। কেউ যা খুশি করতে পারে ওর সঙ্গে, কিন্তু ও জানতেই পারবে না। জানতে পারবে না? স্যার, ওকে ঘুমাতে আছে? না, কমায় না, একটা অদ্ভুত রোগ। আমিও এই রোগের ব্যাপারে আগে কখনো শুনিনি। একটা অসুস্থ মেয়েকে তার পরিবারের লোক মারতে কেন চাইবে? যতটা আমি ওদেরকে চিনেছি, আমার মনে হচ্ছে যে ওদের ভাবসাব খুব একটা সুবিধার নয়। সারিকার সঙ্গে আমার কয়েকদিন আগেই দেখা হয়। একদিন আমি অফিস থেকে যখন বাড়ি যাচ্ছিলাম, এই! দাঁড়াও! কি করছিলে তুমি? হ্যাঁ, এত বড় একটা ট্রাক সামনে থেকে বেরিয়ে গেল, তুমি দেখতে পাওনি? ও হর্ন বাজাচ্ছিল, তুমি শুনতে পাওনি? হ্যাঁ, আত্মহত্যা করার চেষ্টা করছিলে কি? মনে হচ্ছে দেখতেও পায় না, শুনতেও পায় না। কিন্তু এই রাস্তায় একা কি করছে? কে কে আছে এখানে? আকাশ দাদা? কে আপনি? কে? তার মানে আপনি দেখতে পান? তাহলে আপনি আমি আর ওই ট্রাক দেখতে পাননি? চাপা দিয়ে চলে যেত আপনাকে যদি আমি আপনাকে না বাঁচাতাম। সরি, আমি সত্যি দেখতে পাইনি। সারিকা, সারিকা তুমি ঠিক আছো তো? সারিকা, তুমি একলা কোথায় চলে গেছিলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? আমি আগেই বলেছিলাম আমরা প্রপার্টি দেখতে যাচ্ছি, ওকে সাথে করে নিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল না, কিন্তু আমার কথা কেউ শোনেই না। রজনী প্লিজ থামো তুমি। ইনি ঠিকই বলছেন, আমি নিজে দেখেছি। ওনার লেফট সাইড দিয়ে একটা ট্রাক আসছিল, উনি দেখতে পাননি। ও হর্ন বাজাচ্ছিল, শোনেনি।
চাপা দিয়ে চলে যেত ট্রাক যদি আমি না থাকতাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ দাদা, সত্যি ও ট্রাকের আবার শুনতেও পাইনি আর দেখতেও পাইনি। তার মানে এইসব আপনি মানে আপনার শুধু জিনিস আর সবার এই এই ডান দিকটা নজরে আসে না, শুধু বাঁ দিকটা নজরে আসে। হ্যাঁ স্যার। তার মানে এই মুহূর্তে আমি আপনার সামনে আছি, আপনি আমার অর্ধেকটা দেখতে পাচ্ছেন, আমার এই ডান দিকটা আপনি দেখতে পাচ্ছেন না? না স্যার, দেখতে পাই না। আমার যত কাছে কেউ থাকুক না কেন, যদি সে আমার বাঁ দিকে দাঁড়িয়ে থাকে তাহলে না আমি তাকে শুনতে পাই আর না দেখতে পাই স্যার। আমার এই সমস্যাটা রয়েছে স্যার, হেমি স্পেশাল নেগলেক্ট। এই রোগের কারণের জন্য স্যার আমার মাথা লেফট সাইড রেজিস্টার করতে পারে না স্যার, শুধুমাত্র ডান দিকটাই বুঝতে পারি আমি স্যার। সেই জন্য আপনি এইসব পেন্টিংস, এই লোকজন সবার ডান দিকটাই দেখতে পাই আমি স্যার। তাহলে এই এই অসুখের কোনো ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে। আর আপনারা আপনারা ওনাকে রাস্তায় যেতে দিলেন কি করে? আপনারা তো জানতেন যে ওনার সঙ্গে কি হচ্ছে, তারপরেও যদি কিছু হয়ে যেত ওনার। স্যার আপনি বলুন স্যার, ওর তো নিজের বুদ্ধি ব্যবহার করার দরকার ছিল। ওর কি দরকার ছিল রাস্তায় একা যাবার? আর এ কোনো ছোট বাচ্চা নাকি যে 24 ঘন্টা ওকে নজরে রাখতে হবে? ইনফ্যাক্ট আমরা এর জন্য একটা বেবি সিটার রেখে নিই যে 24 ঘন্টা ওর দিকে নজর রাখবে। এখন এসব বলে কি হবে? হ্যাঁ, ভুল আমাদের হয়েছে, এটা তোমরা মানো আর না মানো আমি মানি। স্যার, আই এম সো সরি স্যার। স্যার এই ভুল আর দ্বিতীয়বার আর হবে না। সারিকা আমার ছোট বোন, আর এর খেয়াল রাখার আমার দায়িত্ব স্যার। কারেক্ট। এরপর থেকে এরকম কোনোদিন হবে না। আর তাছাড়া এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে না, চল ওষুধ খাবে। স্যার এটা তো খুবই ভয়ঙ্কর রোগ। যদি কেউ ওর লেফট সাইডে সোজাসুজি অ্যাটাক করে তাও ও বুঝতে পারবে না। এক্স্যাক্টলি, এই ব্যাপারটাতেই আমার ভয়। এক তো এই অসুখ, তার উপরে কোটি টাকার সম্পত্তির একলা ওয়ারিশও। সারিকার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সারিকা বেঁচে গেছে, কিন্তু ওর এই হেমি স্পেশাল নেকলেট অসুখ হয়ে গেছে। ওর আশেপাশেও দেখভাল করার জন্য তো অনেক লোক আছে, কিন্তু তার মধ্যে জানি না কতজন আছে যারা সৎভাবে ওর ওর ভালো চায়। এরকম কেন মনে হচ্ছে তোমার? অভিজিৎ, ওই উইল অনুযায়ী সারিকার পরে পুরো সম্পত্তি এই আত্মীয়দেরই পাওয়ার কথা, আর আমার প্রথম থেকেই এদেরকে খুব একটা ভালো লাগছে না। আর এই কিছুদিন আগে আমি ওর বার্থডে পার্টিতে গেছিলাম। চলো সারিকা, এবার কেকটা কাটো। দাদা আর 2 মিনিট ওয়েট করে যাই, দয়া স্যার হয়তো চলে আসবেন। আমি ওনাকেও ইনভাইট করেছি। অন্তত আমাদেরও বলতে পারতে। আরে কে কি বললো না ভাই? ও আই এম সো সরি, আসতে একটু দেরি হয়ে গেল। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। আই উইল টেক ইট, দাও। আপনি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি বলছি, এ হলো কৃতি। সারিকার মতো পেশেন্টদেরকে হ্যান্ডেল করার জন্য ইনি ট্রেনিং নিয়েছেন, আর আমি ইনাকে 24 ঘন্টা সারিকার সাথে থাকার জন্য অ্যাপয়েন্ট করেছি। আশা করি আপনি সারিকাকে নিয়ে আর চিন্তিত হবেন না। একদম। আর আমাদেরও মনে হয় যে কৃতি থাকলে সারিকা সেফ থাকবে। অ্যাবসলিউটলি। আমারই ভুল হয়েছে, শুধু আমার ভুল। আমার সারিকাকে ওদের ভরসায় ছাড়া উচিত হয়নি। আমার মেরে দিয়েছে হয়তো ওরা ওকে, বাড়ি এসে গেছে। কোথায় ও? হ্যাঁ, কি করেছো তোমরা ওর সাথে? স্যার আমরা তো জানি না কি হয়েছে, আমরা তো কিছুই করিনি স্যার। 1 মিনিট, কি হয়েছে কি এখানে? স্যার ড্রয়িং রুমের অবস্থা দেখে আমরা এতটাই ভয় পেয়ে গেছি যে আমরা ভিতরে যাইনি। আগে এটা বলো, সারিকা কোথায়? স্যার আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু দেখিনি স্যার। আমরা এইসব দেখে ঘাবড়ে গিয়েছিলাম আর সোজা আপনাকে ফোন করেছিলাম। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। পঙ্কজ, এদের সবার স্টেটমেন্ট রেকর্ড করো, আর কাউকে ভিতরে আসতে দেবে না। সারিকা
সারিকা, কেউ আছেন? এখানে তো মনে হচ্ছে অনেক কিছুই হয়েছে। এত রক্ত তো কোনো একজনের হতেই পারে না। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, কেউ লুটপাট করার জন্য ঢুকেছিল, কিন্তু টাকা নিয়ে বেরোতে পারেনি। যেই ওকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তার উপরেই আক্রমণ করে। স্যার, লাশ! সারিকা? ও নো। হ্যাঁ? মানালি তো এরপর থেকে এরকম কোনোদিন হবে না। আর তাছাড়া এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে না? সারিকার ছোট বৌদি, জয়ন্তর স্ত্রী। তাহলে ও কোথায় আছে? ও নো। দয়া, হ্যাঁ, এ হলো কৃতি। সারিকার মতো পেশেন্টদেরকে হ্যান্ডেল করার জন্য ইনি ট্রেনিং নিয়েছেন। এটা তো কৃতি। তুমি চেনো? হ্যাঁ, কৃতি স্যার, পালস চলছে, এখনো বেঁচে আছে। এ সারিকার রুমের বাইরে? সারিকা, সারিকা, ফ্রেডি, এক্ষুনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। একে হসপিটালে পাঠাতে হবে। সারিকা, 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 অভিজিৎ! এই, না 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 না, কিছু নেই, কিছু নেই। Relax, আমরা relax. সিআইডি থেকে। এসো, রিল্যাক্স, বাইরে রিল্যাক্স, এসো, বাইরে এসো, বাইরে এসো। রবি, এসো। সাবধানে। তুমি ঠিক আছো তো? বসো, এখানে বসো। থ্যাংক গড একে পাওয়া গেছে। তুমি ঠিক আছো? সবাইকে মেরে দিয়েছে, সবাইকে মেরে দিয়েছে স্যার। এক মিনিট, এক মিনিট। কে করেছে এসব? কে ছিল সে? দয়া স্যার, কি হয়েছিল? স্যার সবাইকে মেরে দিয়েছে স্যার। কে? মেরে দিয়েছে, কে? কে মেরেছে? মেরে দিয়েছে স্যার। আমার মনে হয় এক্ষুনি একে হসপিটালে পাঠানো উচিত। ওর মানসিক অবস্থা ঠিক নেই। ওটাই ঠিক হবে। মনে হচ্ছে শক পেয়েছে। রবি, তোলো একে। ওঠো, ওঠো। আমার সাথে এসো। স্যার, আপনি আমাকে ঘরে কেন যেতে দিচ্ছেন না? আমার বউ খুন হয়েছে। স্যার প্লিজ, স্যার প্লিজ, আমি একবার দেখতে চাই, শুধু একবার। মিস্টার জয়ন্ত, আপনার স্ত্রীর খুন হওয়ার জন্য আমরা খুব দুঃখিত, কিন্তু আমরা আপনাদেরকে ভেতরে যেতে দিতে পারি না। 3 জনের উপর হামলা হয়েছে। একজন মারা গেছে, একজন আহত, আর একজন শক পেয়েছে। আর আপনারা বলছেন যে আপনারা কিছুই জানেন না। হ্যাঁ, সত্যি আমরা কিচ্ছু জানি না স্যার। ইনফ্যাক্ট আমরা এখানে কেউ ছিলামই না স্যার। আমরা সবাই নিউ বোম্বেতে ছিলাম একটা পার্টিতে। কোন পার্টি? স্যার একটা ফ্রেন্ডের রিসেপশনের পার্টি। তো আপনারা সবাই ওখানে গিয়েছিলেন তো? মানালি। ও বাড়িতে কেন ছিল? স্যার মানালি আমাদের সঙ্গে গিয়েছিল। বাড়িতে শুধু সারিকা আর কৃতি ছিল, কারণ স্যার সারিকা শরীর খারাপ ছিল। কিন্তু স্যার এই পার্টি থেকে হঠাৎ মানালি কি করে হারিয়ে গেল আমরা কিচ্ছু জানি না স্যার। স্যার, হ্যাঁ রবি। স্যার এই দেখুন, এর নখে এবং এর বডিতে অনেক গুঁড়ো চুল পাওয়া গেছে। স্যার, এই কাঁচের টুকরোগুলো দেখুন, বেশ মোটা, মনে হচ্ছে কারো চশমার কাজ। চশমারই মনে হচ্ছে। রেখে দাও সাবধানে। এই টেনে নিয়ে যাওয়ার চিহ্নের সঙ্গে রক্তের ফোঁটা। এখানে এতটা রক্ত, মানে এখানে এসে দাঁড়ায় আর
বাইকের চাকার দাগ। কেউ আহত অবস্থায় এখানে আসে আর বাইকে উঠে এখান থেকে বেরিয়ে যায়। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের মধ্যে বাইক কার কাছে আছে? বাইক? না স্যার বাইক তো কারুর কাছে নেই, আমাদের সবার কাছে নিজের পার্সোনাল গাড়ি আছে স্যার। এই বাড়িতে টোটাল 5টা কার আছে স্যার। কিন্তু অভিজিৎ, এটা কেন জিজ্ঞাসা করছো? কারণ কেউ খুবই আহত অবস্থায় বাইকে উঠে এখান থেকে চলে গেছে, আর আমার পুরো বিশ্বাস যে খুনি সেই। আই থিঙ্ক এর জবাব সারিকাই দিতে পারবে। ওর জ্ঞানটা একবার ফিরে আসুক। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে কি কারো চোট বা আঘাত লেগেছিল? আঘাত আমাদের? স্যার আপনার কথার মানে কি? আমাদের কেন চোট লাগবে? আপনারা আমাদেরকে সন্দেহ করছেন? যতক্ষণ এই কেসটা সলভ না হবে আমরা সবার উপরেই সন্দেহ করব। আর আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমাদের সন্দেহ আরো বেড়ে যাবে। হ্যাঁ, তাই প্লিজ কোঅপারেট। সারিকা, আচ্ছা, তুমি কি ঠিক আছো? অভিজিৎ, সারিকা, দয়া স্যার। তুমি ঠিক আছো? স্যার মানালি বৌদি আর কৃতি স্যার। কৃতি ঠিক আছে, কিন্তু মানালি মারা গেছে। সামলে কৃতি। কৃতি, কৃতি তুমি ঠিক আছো তো? আই এম সো গ্ল্যাড ইউ ওকে। থ্যাংক গড তুমি ঠিক আছো। আচ্ছা, কাল এক্স্যাক্টলি কি হয়েছিল তুমি বলতে পারবে? বৌদি সারিকা, সারিকা, সারিকা কোথায় তুমি? বৌদি সারিকা, সারিকা, কৃতি, কৃতি, কৃতি। তো তুমি ওনার দরজাতে ধাক্কা দিয়েছিলে। তো কৃতি, আপনি কি দেখেছিলেন? আপনার উপরে আক্রমণ কি করে হলো? সারিকার জোরে চিৎকারের আওয়াজ পেলাম, আমি তখনই ঘর থেকে বাইরে আসি। সারিকা, এইসব কি করে? কৃতি, কৃতি, সারিকা তুমি ঠিক আছো তো? কৃতি, আমি আমি আমার রুমে। কৃতি, আমি এখানে। ওকে 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 সারিকা, ইউ ডোন্ট ওয়ারি, আই এম কামিং। কৃতি সাবধানে, খুনি এখনো বাড়িতেই আছে। খুনি? সারিকা, তুমি ওকে দেখেছো যে কৃতির ওপর হামলা করেছে? হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম। সারিকা, সারিকা, কৃতি, কৃতি। সারিকা,
সেই মুহূর্তে তুমি যা যা দেখেছো সেটা তুমি একটা পেপারের ওপর আঁকতে পারবে? হ্যাঁ স্যার, যখন আমি ওনাকে মানালি বৌদির পেছনে দেখেছিলাম তখন খুব ভয় পেয়ে গেছিলাম। আমি শুধু ওই মুখটার একটা ঝলক দেখতে পেয়েছিলাম স্যার। যখন আমি আবার দেখি তো তখন আমি শুধু হাতটুকু দেখতে পাই। কৃতি আমার দিকে আসছিল আর তারপর পিছন থেকে হাত এলো, ওই হাতটা ওর ওপর হামলা করলো। লোকটা রেনকোট পরেছিল আর গ্লাভস আর একটা বড় চকমকি ঘড়ি, এই যে একেবারে সেরকমই হুবহু যেমনটা আমি দেখতে পেয়েছিলাম। আই হোপ এই অর্ধেক ছবিগুলো দিয়ে আপনারা কিছু উপকার পেয়ে যাবেন হয়তো। চিন্তা করো না, এই অসম্পূর্ণ ছবিটা আমরা কমপ্লিট করব। ফেডরিক, মনোহরের কাছে এই পেন্টিং গুলো নিয়ে যাও আর বলো যে এই স্কেচ যেন কমপ্লিট করে। সারিকা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেতে পারেন, টায়ার্ড হয়ে গেছেন হয়তো। চলো সারিকা। এই লোকটাকে তো আগে কখনো দেখিনি স্যার। হতে পারে শুধু এই কাজের জন্যই হায়ার করা হয়েছিল। আর ঠিক সময়ে মানালি ওর প্ল্যানটা ভেস্তে দিল। খুব মন দিয়ে দেখো এই স্কেচটা। এটা সেই লোকটার ছবি যে মানালিকে খুন করেছিল। আপনারা কি একে কোনোদিন দেখেছেন? আমি তো বুঝতেই পারছি না আমাদের কেন সন্দেহ করা হচ্ছে। এক্স্যাক্টলি, আমরা সবাই সারিকার আপনজন। আর আজ আমরা বিজনেসের সব কাজ ছেড়ে এখানে এসেছি শুধুমাত্র সারিকার জন্য। আর আপনাদের মনে হচ্ছে আমরা ওকে মারতে চাইছি? স্যার যে মারা গেছে ও আমার বউ স্যার, আর সারিকা আমার বোনের মতো। স্যার, আমি যখন খুব ছোট ছিলাম আমার বাবা মা মারা গিয়েছিল। সারিকার বাবা মাই আমাকে আদর যত্ন করে বড় করে তুলেছে। আমি আজ যা কিছু হয়েছি ওনাদের দুজনের জন্যই হয়েছি। আর স্যার, আমি সারিকাকে আমার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এক্স্যাক্টলি, এক তো আমরা ওর জন্য নার্স রাখলাম আর আপনারা সবাই আমাদেরকেই সন্দেহ করছেন। হ্যাঁ, সন্দেহ করছি তোমাদের সবাইকে। আমি নিজের চোখে দেখেছি কতটা ভালোবাসো তোমরা ওকে। আপনারা সবাই ভালোভাবেই জানেন যদি ওই বেচারির কিছু হয় তাহলে ওর কয়েকশো কোটি টাকার সম্পত্তির তোমাদের সবার মধ্যে ভাগ হবে। ওকে বাড়িতে রেখে তোমরা সবাই পার্টিতে গিয়েছিলে। ওখানে মালিনী কোনো কথা শুনেছিল যে কোনো খুনি ওকে মারতে চলেছে। মালিনী কাউকে কিছু না বলেই নিজে ওকে সাবধান করে আর চলে যায় সেখানে যেখানে খুনি মানালিকে মেরে ফেলে। আর যদিও পার্টিতে এই কথাটা শুনে থাকে তাহলে আপনাদের মধ্যে কেউ হবে? কেউ না? ঠিক আছে, তোমরা এখন যেতে পারো, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, আমাদের কড়া নজর থাকবে তোমাদের উপরে। অভিজিৎ, দয়া, ও বলছিল মানালি ওকে ফোন করেছিল যে মানালি পুলিশ নিয়ে ওর বাড়িতে পৌঁছচ্ছে। এক্স্যাক্টলি স্যার, কিন্তু ও না আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে না পুলিশের সঙ্গে। হতে পারে কেউ ওর পিছু নিয়েছিল, তাই হয়তো ও ভয় পেয়ে গিয়েছিল। একটা কাজ করি আমরা, পঙ্কজ, পুরবী, ওই পার্টিতে যে কয়জন লোক এসেছিল ওদের প্রত্যেকের নাম আর ফোন নাম্বার বের করো আর খোঁজ নাও ওই রাতে মানালির বাড়ির আশেপাশে ওদের মধ্যে কার ফোন অ্যাক্টিভ ছিল। স্যার। হ্যাঁ স্যার, ওই রাতে ওখানে 250 লোক ছিল, কিন্তু স্যার একজন হচ্ছে ঈশান। ওই রাত্রেও পার্টিতে ছিল আর ওখান থেকে ও সারিকার বাড়ির দিকে গেল যখন মানালি পার্টি ছেড়ে গেল। আর ফোন ওখানেই বন্ধ হয়ে যায় ওদের বাড়িতে। স্যার, আর একটা আজব ঘটনা ঘটেছে। মানালি সেই রাতে ওই বাড়িতে ফোন করেইনি, বরং সেখান থেকে ব্যান্ড্রায় গিয়েছিল, কোয়াড্রাম, আর তারপর থেকে ফোনটা সুইচ অফ। মানালির সেল ফোন তোর কাছেই ছিল ওই ক্রাইম সিনে? সুইচ অফ? আচ্ছা, এমনটা নয় তো যে ওই ফোনটা আসলে ঈশানের ফোন, ভুল করে ওখানে পড়ে গিয়েছিল? মানে ঈশান সেই রাতে সারিকা ভিলা এসেছিল।
ডাকো ওই ঈশানকে বিউরোতে। স্যার আমি করেছিটা কি? আমাকে এখানে কেন ডাকা হয়েছে? ঈশান একটু আপনার চশমাটা খুলবেন? চশমা? স্যার এটা তো উইদাউট নাম্বারের চশমা, এটা তো আমি রেগুলার পড়ি না। ডক্টর সালুকের কাছে নিয়ে যাও এটা। স্যার আমাকে এটা তো বলুন আমি করেছিটা কি? আমরা আপনাকে এখানে মানালি মার্ডার কেসের ব্যাপারে ডেকেছি। ক্রাইম সিনে আমরা চশমার ভাঙা কাঁচ পেয়েছি। আপনার চশমাটাকে ওই কাচের সঙ্গে ম্যাচ করিয়ে দেখব। কিন্তু স্যার আমি তো ওই জায়গায় যাইনি। যদি তুমি নাই গিয়ে থাকো তাহলে তোমার ফোন ওখানে ওই ভিলাতে কি করছিল? আর মানালির ফোন তোমার বাড়িতে মান্দ্রাতে কিভাবে পৌঁছলো? ওই স্যার পার্টিতে আমাদের ফোন এক্সচেঞ্জ হয়ে গেছিল, কারণ আমাদের ফোন দুটো এক। কি হলো মানালি ম্যাডাম, আপনাকে চিন্তিত মনে হচ্ছে? চিন্তিত আমি? না তো, আসলে আমি ওই জয়ন্ত আর আকাশকে খুঁজছিলাম। আপনি ওদের কোথাও দেখেছেন? হ্যাঁ, ওরা দুজন ভেতরেই হবে। আসলে কি হয়েছে, এত চেঁচামেচি আর এই ডিস্কোতে আমি কিছু বুঝেই উঠতে পারছি না। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করে দেবেন ওদের খুঁজে পেতে? আমি ওদের ভেতর থেকে আপনার কাছে পাঠাচ্ছি। মানালি, ঈশান, তুমি তো বলছিলে মানালি খুঁজছে আমাদের। কোথায় মানালি? আরে এক্ষুনি তো এখানেই ছিলেন মানালি, কি জানি কোথায় চলে গেলেন। ওই দিকটা কি দেখি, চলো। স্যার আমার ফোন সুইচ অফ ছিল, এই জন্য আমি মানালিকে বলতে পারি। সেই কারণে মানালি পুলিশকে ফোন করতে পারেনি। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। খুনি না হলেও খুনির সঙ্গী তো হতে পারো, যে ওখানে ওই পার্টিতে উপস্থিত ছিল। তুমি পার্টিতে মালিনীর সমস্ত কথা শোনো, আর যখনই মানালি ওখান থেকে বেরোয় তুমি মানালির পিছু নাও। কোনো কায়দা করে তুমি মানালির ফোন তোমার বাড়ি ব্যান্দ্রাতে পাঠিয়ে দিলে, আর ওখানে পাওয়া চশমার কাঁচের টুকরো, আমাদের সন্দেহ ওটা তোমার চশমার রিপোর্ট তো আমরা পেয়েই যাব আমাদের ফরেন্সিক ল্যাব থেকে। ঈশান শুধু ঈশানের কাছে কোনো কারণ নেই, কিন্তু সবার কাছেই কোনো না কোনো কারণ আছে সারিকাকে মারার জন্য। দিয়া আর অভয়, এদের দুজনের তো টাকার খুব প্রয়োজন ছিল, হতে পারে এরা দুজন করেছে। আর এদের প্রত্যেকের কাছে একটাই অজুহাত আছে, যে ওরা রিসেপশনের পার্টিতে ছিল। স্যার এরা সবাই ওই রিসেপশন পার্টিতে প্রেজেন্ট ছিল, কিন্তু কোনো একজন খুনিকে ফোন করে সারিকা ভিলায় যেতে বলেছিল লেফট দিয়ে, যাতে সারিকা কিছু বুঝতে না পারে। তারপর সারিকাকে মারবে, কৃতিকে মারবে, আর সবাই ভাববে দেখে যেন মনে হয় চুরি করার উদ্দেশ্যে খুনটা হয়েছে। আর এই সব কিছুই মালিনী শুনে ফেলে। তারপর ননদকে বাঁচানোর জন্য ও বাড়ি ফিরে আসে, কিন্তু ও সেখানে খুন হয়। কিন্তু মারা যাওয়ার আগে ও খুনিকে আহত করেছিল। খুনি যাওয়ার সময় কৃতির উপরে হামলা করে, লুটের মাল আরো ননদকে ফেলে তারপরে সে বাইকে করে পালিয়ে যায়। শুধু একবার এই খুনির ব্যাপারে কিছু যদি জানতে পারি না, কিছু, তাহলে ধরে নাও মাস্টার মাইন্ড আমাদের হাতে। স্যার খুনির বাইকের টায়ারের চিহ্ন, আশেপাশে পড়ে থাকা রক্তের ফোঁটা সব চেক করেছি, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। স্যার মনে হয় যে খুনির কোনো পাস্ট রেকর্ড নেই। এর মানে হলো খুনি কোনো পেশাদার অপরাধী নয়। স্যার মানালির জামা কাপড় থেকে আর নখ থেকে যে চুলগুলো পাওয়া গেছে, সালুমকে স্যার সেটা টেস্ট করছে, হয়তো কিছু পাওয়া যাবে। আমার আন্দাজ একদম ঠিক ছিল, এবার শুধু ডিএনএ রিপোর্টটা দরকার। হ্যাঁ সালুকে বস, হ্যাঁ একটা কথা ঠিক যে ঈশান খুনি নয়, কারণ ক্রাইম স্পট থেকে এই যে চশমার লেন্সের ভাঙা টুকরো পাওয়া গেছে, এইগুলো ঈশানের চশমার সঙ্গে ম্যাচ করছে না। এক তো ঈশানের চশমার পাওয়ার 0, আর দ্বিতীয়ত ঈশানের যে চশমাটা তার লেন্সগুলো একদম নর্মাল, কিন্তু এই লেন্সটা ফটোক্রোম্যাটিক, মানে রোদের সঙ্গে রং পাল্টায়। আচ্ছা, ওই যে রক্ত পাওয়া গিয়েছিল ওই বাইকে টায়ারের মার্কের কাছে, সেটা কি খুনির রক্ত? হ্যাঁ, ওই রক্তটা খুনিরই।
যার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। আর মানালির নখে যে চুলটা পাওয়া গেছে ওটা নিশ্চয়ই খুনির। আসলে বস, হাতাহাতি করবার সময় চুল গোড়া থেকে উপড়ে আসে, অথচ এই যে চুলটা, এটা উপড়ে আসেনি, কাটা হয়েছে। আর এইটা দেখো স্ক্রিনে, যতগুলো চুল আছে সব আলাদা আলাদা রকমের। কোনো চুল সিধে, কোনোটা কোঁকড়ানো, আর ওগুলো রং দেখো, প্রত্যেকটা চুলের রং আলাদা। কোনোটা কালো, কোনোটা ব্রাউন, কোনোটা ডার্ক ব্রাউন, আর ওই গোল্ডেনও আছে। এই চুলগুলো একটা লোকের হতেই পারে না। আলাদা আলাদা লোকের চুল? হ্যাঁ দয়া, এই চুল থেকে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল পেয়েছি, যেমন হচ্ছে কেরাটিন, ফিফটাইন, আরো অনেক কিছু। আমার মনে হচ্ছে না যে এই চুলগুলো কোনো একজন লোকের মাথার চুল। হ্যালো, ও গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নিউজ, বাই। ডিএনএ টেস্টের রিপোর্ট, এই রিপোর্ট এই বিষয়টা কনফার্ম করছে যে এই যে চুলগুলো সেগুলো কোনো একজন ব্যক্তির চুল নয়। যে লোকটার ড্রেসের উপর আলাদা আলাদা চুল আছে, আলাদা আলাদা লোকের কাটা চুল, সেই লোক কোনো বড় সেলুনে কাজ করে, হেয়ার স্টাইলিস্টের। স্যার, এ তো বিমল, আমাদের স্পায়ের স্টার হেয়ার স্টাইলিস্ট। স্যার, এখানে যেই আসুক না কেন সবাই ওর কাছেই হেয়ার স্টাইল করতে চাইতো। কিন্তু স্যার, এই কিছুদিন ধরেই হলো এই টাকা পয়সা নিয়ে ভীষণ চিন্তিত থাকতো। এর জুয়া খেলার খুব অভ্যাস ছিল। কিন্তু স্যার, এ খুন করবে এটা স্যার আমি একদম ভাবতেই পারছি না। যাই হোক, এখনো কোথায় আছে বলতে স্যার, পারবেন? একে এখন কোথায় পাবেন এটা আমি বলতে পারবো না, তবে কিছুদিন যাবত এখানেও কাজে আসছে না, আর না ও আমার ফোন তুলছে। আপনি ওর ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিন আমাদের। হ্যাঁ স্যার, আমি এখনই আনছি। ও নো, এ তো গেছে। বিষ খেয়েছে। এখানে আঘাত লেগেছে, আর এই কাঁধেও নখের চিহ্ন। মানে এই হলো সেই যে মানালিকে খুন করেছে। দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ, আমি বিমলের বাইকটা চেক করলাম স্যার। বাইকটার হ্যান্ডেলে শুকিয়ে যাওয়া রক্ত আর কাঁদালে আই অ্যাম শিওর স্যার এগুলো ওই বাড়িটার ব্যাকইয়ার্ড থেকেই লেগেছে। স্যার, এই ভেঙে যাওয়া চশমা আর এই রেনকোট পেয়েছি। রেনকোটে রক্ত লেগে আছে। এই দেখতে পাচ্ছ, বাঁ হাতে ঘড়ি। হ্যাঁ, তাহলে স্যার যদি বিমল বাঁ হাতে ঘড়ি পরতো তাহলে ও কি করে বলল যে ডান হাতে ঘড়ি পরা ছিল? ওই রাতে পার্টিতে মানালি কেউ সারিকাকে খুন করবে সেই আলোচনা শুনে ফেলে, আর তখন মানালি ঈশানের কাছে সাহায্য চায়। ওকে বলে যে জয়ন্ত আর আকাশকে ওখানে পাঠিয়ে দিতে। এর মানে আকাশ আর জয়ন্ত দুজনেই নির্দোষ। বাকি রইল এই তিনজন, রজনী, অভয় আর দিয়া। ওই খুনের মাস্টারমাইন্ড এই তিনজনের মধ্যেই কেউ হবে। আচ্ছা স্যার, ওই কলের অন্যদিকে কে ছিল? স্যার, ওই বিমল হতে পারে। না স্যার, আমি বিমলের ফোন রেকর্ড চেক করেছি। ওই রাত্রে ওদের মধ্যে কেউই বিমলকে ফোন করেনি। তাহলে অপর প্রান্তে কে ছিল সেদিন? ল্যান্ডলাইন? আচ্ছা, ওদের বাড়ির ল্যান্ডলাইন ফোন? হ্যাঁ, হতে পারে। ফ্রেডি, পঙ্কজ,
একটু খোঁজ নিয়ে দেখো তো 11টার আশেপাশে ওদের ল্যান্ডলাইনে কেউ ফোন করেছিল কিনা। ওই মেয়েটার কথা অনুযায়ী খুনি ডান হাতে ঘড়ি পড়েছিল, যেখানে বিমল বাঁ হাতে ঘড়ি পড়েছিল। আরও এটাও বলেছিল যে খুনি যে রেনকোট পরেছিল সেটা ব্লু কালারের ছিল, কিন্তু আমরা বিমলের বাড়ি থেকে যে রেনকোট পেয়েছি সেটা কালো ছিল। হতে পারে সারিকা কিছু ভুল করেছিল, ঠিকমতো দেখতে পাইনিও। স্যার স্যার ওই রাতে 11:30টার সময় ওই বাড়িতে কেউ ফোন করেছিল। কে ফোন করেছিল? আপনারা সত্যি বলছেন এই সব কিছুর পেছনে আমার নিজের লোকের হাত আছে? একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। স্যার আপনারা আবার কেন খোঁজ খবর নিচ্ছেন? একবার তো খোঁজ খবর নিয়েছেন। সেদিন প্রমাণ একত্রিত করার জন্য আর আজ কেস ক্লোজ করার জন্য। আপনি একটু অপেক্ষা করুন, এখনই সবকিছু জানতে পেরে যাবেন। স্যার, পেয়ে গেছি। কিন্তু এটা তো সেই রেনকোটটাই যেটা ওই খুনি পড়েছিল। এখানে কি করে এলো? বলছি। তুমি বলেছিলে যে মানালি তোমাকে দৌড়ে এইখানে বাঁচাতে এসেছিল, কারণ ও ওখানে পার্টিতে শুনেছিল যে কেউ তোমাকে খুন করতে চায়। কিন্তু সে খুনি ছিল না, সেই ছিল যে এই পুরো প্ল্যানটা করেছিল। আর যার সঙ্গে ওর ফোনে কথা হয় সেও কিন্তু খুনি নয়, অন্য কেউ ছিল। সেই সময় এই বাড়িতেই সে তোমার সঙ্গে উপস্থিত ছিল। বাড়িতে? ওই সময় আমার সাথে কৃতি, কারেক্ট? এটা পুরো প্ল্যান ছিল। খুনি কাজ ভেঙে বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু গন্ডগোল তখন হলো যখন ও মানালিকে মারল সারিকা ভেবে। মানালি তো মারা গেল, কিন্তু মরার আগে ও খুনিকে এতটাই আহত করে দিয়েছিল যে খুনি এখানে সারিকাকে মারার জন্য দাঁড়ায়নি, পালিয়ে গেছে। স্যার স্যার 1 মিনিট, যদি খুনি পালিয়ে গেল তাহলে কৃতিকে কে মারলো? কারণ সারিকা নিজের চোখে কৃতির উপর হামলা হতে দেখেছে। হ্যাঁ, আমি দেখেছিলাম। ওই হাতটা এলো আর ও কৃতির উপর হামলা করেছিল। হামলা তো হয়েছে, কিন্তু করলোটা কে? আপনারা সবাই আমাকে এভাবে কেন দেখছেন? এর উত্তর তো শুধু তুমিই দিতে পারবে কৃতি। ও রাত ঠিক 10:30টার সময় শুয়ে পড়েছিল। আর মানালি কাউকে ফোনে কথা বলতে শুনেছিল রাত 11:10 আর সেই ফোনটা এসেছিল এই বাড়ির ল্যান্ডলাইনে। কে রিসিভ করেছিল সেই কলটা? যদি আমরা এটা মেনেও নিই যে বিমল তোমার ওপর হামলা করেছে, তাহলে ও তোমাকে বাঁচিয়ে রাখলো কেন? ও মানালিকে এত নৃশংসভাবে মারলো, আর তোমাকে শুধু এই একটা আঘাত কেন? ও সারিকাকে কেন মারলো না? আর এই চুরি করা টাকা ছেড়ে পালালো কেন? আর সব থেকে বড় প্রশ্ন, ও খুনিকে এই ব্লু কালারের জ্যাকেট পরে থাকতে কি করে দেখলো? কি করে দেখলো সেই ঘড়িটা যা বিমল লেফট হ্যান্ডে পড়তো, রাইট হ্যান্ডে নয়? বিমলের রেইনকোটের কালার ছিল ব্ল্যাক। ঠিক চিনেছেন আপনারা। ওই হামলা আমি নিজেই করেছিলাম। সারিকা, সারিকা কোথায় তুমি? মানালি এখানে এই সময়? সারিকা, কৃতি, সারিকা, ডোন্ট ওয়ারি। কৃতি, কারণ আমি চাইনি কেউ আমার উপর সন্দেহ করুক। আর তুমি যখন এত কিছু বলেই দিলে, তখন ওই মাস্টার মাইন্ডের নামটাও বলে দাও। হ্যাঁ,
আর তুমি যদি বলো ওর নামটা আমি বলে দিই, যে মানালিকে মেরেছে আর সারিকাকে মারতে পারতো। কি রজনী দেবী, আপনি জানেন আমরা কার কথা বলছি? রজনী তুমি? হ্যালো, কিলার শার্প 11:30টায় পৌঁছে যাবে। সারিকার খেলা শেষ, যে কোনো মূল্যে করতেই হবে। ওই আমার বাকি টাকাটা? তুমি তোমার পয়সা পেয়ে যাবে। ওকে। রজনী, তোমার জন্য আমি আমার বউকে... আমার পয়সার দরকার ছিল। সারিকার বেবি সিটিং করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। আর এইসব তোমার জন্য হয়েছে আকাশ। তোমার জন্য আমরা সবাই সারিকার আয়া হয়েছিলাম। আমাকে আমার জীবন যাপন করতে হতো আগের মতো। এই জন্য আমি প্ল্যান করেছিলাম আর কৃতিকে বাড়িতে নিয়ে এসেছিলাম। পার্টিতে যাওয়াও আগে থেকেই ঠিক ছিল, যাতে আমি সময় পাই প্ল্যান করার। সব ঠিক চলছিল, শুধু বিমলের ব্যাপারে একটু ভুল হয়ে গেল। না হলে... এত কিছু হয়ে যাওয়ার পরেও দেখছি তোমার কোনো অনুতাপ নেই, বরং নিজের প্ল্যান নিয়ে গর্ব করছো। তুমি অনেক সময় পাবে নিজের প্ল্যানের ভুল ত্রুটি ধরার, কারণ তোমার এই বাকি জীবন এবার তোমাকে জেলের মধ্যে বসেই কাটাতে হবে।